বিপিএল এর সেরা একাদশে কে কে থাকতে পারেন, কারা থাকতে পারেন, অনেক জল্পনা কল্পনার জায়গা আছে। আমিও আমার মতো করে একটা বিপিএল এর সেরা একাদশ দাঁড় করানোর চেষ্টা করেছি। তবে একটা বিষয় বলে নেওয়া ভালো যে এই একাদশটা অবশ্যই একটা কম্বিনেশন ওয়াইজ করা হয়েছে। অনেকের সঙ্গে মিলতে পারে, অনেকের সঙ্গে নাও মিলতে পারে, অনেক প্লেয়ার এখানে বাদ পড়ে যেতে পারে কম্বিনেশনের জন্য। দেখা গেল একই পজিশনের 4-5টা প্লেয়ার আমাদের সবার মাথায় আছে, কিন্তু আলটিমেটলি ওই পজিশনের জন্য আপনি একটা বা দুইটা প্লেয়ারকে সেট করতে পারবেন। কোনো প্লেয়ার টপ অর্ডারে ভালো করেছেন, তাকে আপনি চাইলেই কিন্তু মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে ব্যবহার করতে পারবেন না। সেসব ক্রাইটেরিয়ার উপর বেস করে একটা বেস্ট 11 আমি দাঁড় করিয়েছি। সেই নামগুলো আমি একে একে বলার চেষ্টা করছি। একেবারে শুরুতে তানজিদ হাসান তামিমের নামটা বলতে হবে অ্যাজ অ্যান ওপেনার। ডেফিনেটলি এই বিপিএল এর সবচাইতে বেশি সংখ্যক ছক্কা তিনি মেরেছেন এবং অ্যাজ অ্যান ওপেনার তানজিদ হাসান তামিমকে আমি অটোমেটিক চয়েস হিসেবে রাখতে চাই। তার সঙ্গে থাকবেন ক্যাপ্টেন এবং আরও একজন উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান 400-র উপর রান করেছেন এই বিপিএলে। বিশেষ করে মেগা ফাইনালের মঞ্চটা যখন এত বড় রান তারা করেছে ফরচুন বরিশাল, সেই জায়গাটা শুরুর দিকে পাওয়ার প্লের মোমেন্টামটা তামিম ইকবাল খানে দিয়েছেন এবং বিগ ম্যাচ টেম্পারমেন্টের জায়গাটার বিবেচনা, ক্যাপ্টেন্সি, ওভারঅল সব কিছু বিবেচনা আপনি জয়ী দলের ক্যাপ্টেন 400-র উপর রান করেছেন, তামিম ইকবালকে এই জায়গাটাতে আপনাকে অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, মোহাম্মদ নাইম শেখ ওই জায়গাটায় ছিলেন, এনামুল হক বিজয়কেও আমরা এই জায়গাটায় চিন্তা করতে পারতাম টপ অর্ডারের পজিশনটাতে। বাট ফ্যাক্ট ইজ আপনাকে অনেকগুলো ব্যাপার বিবেচনা করতে হয়েছে, বিগ ম্যাচ টেম্পারমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেন্সি এবং সব কিছু মিলে তামিম ইকবাল সেই জায়গাটায় থাকবেন। 3 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজ তাকে আসলে 1-2-3-এর বাইরে ব্যাটিংয়ে আপনি খুব প্রোডাক্টিভ ওয়েতে টি-20 ক্রিকেটে ইউজ করতে পারবেন না। তার বোলিংটাও একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা। তবে মিরাজকে যদি ব্যাটিং করাতে হয়, আমার কাছে মনে হয় টি-20 ক্রিকেটে 1-2-3-এই ব্যাটিং করাতে হবে, কারণ নতুন বলটা পাওয়ার প্লেটা যখন চলছে ওইটাকে মিরাজ ভালো মতো হ্যান্ডেল করতে পারেন। একটু পরের দিকে যদি মেহেদী মিরাজকে নামান, টি-20 ক্রিকেটে তার কাছ থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোডাক্টিভিটি আদায় করাটা যাবে না। সো 3 নম্বরে মেহেদী হাসান মিরাজ থাকবেন। 4 নম্বরে আনডাউটেডলি তাকে 3 নম্বরেই রাখতাম, বাট যেহেতু মেহেদী মিরাজকে ইনকর্পোরেট করতে হচ্ছে, দাভিদ মালানকে এক্ষেত্রে 4 নম্বরে প্রবেশ করাতে হচ্ছে। তবে ম্যাচের কনটেক্সট অনুযায়ী যদি কোনো ম্যাচ এই একাদশে খেলা হয়, তাহলে ম্যাচের কনটেক্সট অনুযায়ী দাভিদ মালান তিনিও ব্যাটিং করতে পারেন। যদি উপরের দিক থেকে একটা ভালো শুরু হয়ে থাকে, দেন দাভিদ মালান উইল টেক হিজ পার্ট। এই বিপিএলের সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিংস অ্যাপার্ট ফ্রম দ্য ফাইনাল, সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো আসলে দাভিদ মালানের কাছ থেকে দেখা গেছে। এর পরবর্তী পর্যায়ে এটা দলের অবস্থা অনুযায়ী টিমের কনটেক্সট বিবেচনায় হবে এই চেঞ্জগুলো। 5, 6, 7-এর ক্ষেত্রে আমি খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন, শামীম পাটোয়ারি এই 3 জন ব্যাটারকে মিডল অর্ডারে ইনকর্পোরেট করতে চাই। এখন সে জায়গাটা শাফলিং হবে, কখনো শামীম এগিয়ে আসবেন, কখনো অঙ্কন এগিয়ে আসবেন, কোনোদিন প্রয়োজন হলে খুশদিল শাহ এগিয়ে যাবেন বা পিছিয়ে যাবেন, ব্যাপারটা এরকম। খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন, শামীম পাটোয়ারি। নাম্বার 8 ফাহিম আশরাফ। এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয়েছে খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ এই দুজনের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি ছিল, এবং রংপুর রাইডার্স মূলত তারা বাদ হয়ে গেছে বা শেষের দিকে তারা ম্যাচ জিততে পারে নাই। এর অন্যতম বড় কারণটা তারা বেশ মিস করেছে আসলে খুশদিল শাহকে, এবং আমার কাছে মনে হয় যে টুর্নামেন্টের নকআউট স্টেজে খুশদিল শাহ না থাকাটা রংপুর রাইডার্সের জন্য একটা অনেক বড় ধাক্কা। ফাহিম আশরাফ যখনই এসেছেন উইকেট নিয়ে দিয়েছেন, একদম ব্রেক থ্রু বোলার, এবং তার নিজের প্রথম ওভারে তিনি প্রায় 70% ক্ষেত্রে উইকেট জেনারেট করে দিয়ে গেছেন। সো ফাহিম আশরাফ এবং সেই সঙ্গে খুশদিল শাহ তারা সে জায়গাটায় থাকবেন। মাহিদুল ইসলাম অঙ্কন, তার কাছ থেকে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এই বিপিএলে। আমার কাছে মনে হয়েছে লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম বড় আবিষ্কার মাহিদুল ইসলাম অঙ্কন, এবং তিনি সেই জায়গাটায় থাকবেন। এবারে 9, 10, 11 এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে একজন প্লেয়ারকে আমি আসলে খুব মিস করেছি, বাট সেটা কোন ধরনের উইকেটে খেলা হচ্ছে, কীরকমভাবে খেলা হচ্ছে, ওই কম্বিনেশন ওয়াইজ একজনের সঙ্গে একটা পরিবর্তন হতে পারে। ডেফিনেটলি তাসকিন আহমেদ, আকিব জাবেদ এই দুজন প্লেয়ার মাস্ট বি থাকবেন। তাসকিন এবং আকিব জাবেদ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট নাম্বার 11-এ আলিসাল ইসলাম এবং খালেদ আহমেদ এই দুজনের মধ্যে একজনের কথা আমি বিবেচনা করব। ডেফিনেটলি আপনার যখন স্পেশালিস্ট স্পিন বোলার প্রয়োজন হবে, আলিসকে আপনি সেই জায়গাটায় ইনকর্পোরেট করবেন। যে ম্যাচটাতে আপনার কাছে যদি মনে হয় যে স্পেশালিস্ট স্পিন বোলার দরকার নেই, আমি একটা পেস বোলিংয়ের অস্ত্র বাড়াতে চাই, সেই ম্যাচটাতে খালেদ আহমেদ। এই দুজনকে আসলে আমি ভাগে যোগে 12th ম্যান হিসেবে রাখতে চাইবো, চিটাগাং কিংসের এই দুই বোলার আলিসাল ইসলাম এবং খালেদ আহমেদ। বাট প্রায়োরিটি ওয়াইজ যদি একটু ফ্ল্যাট উইকেটে খেলা হয় বা এমন কোনো উইকেট যেটা খুব নিউট্রাল উইকেট, সেই সমস্ত জায়গাতে আমার মনে হয় আলিসাল ইসলামকে আমি প্রেফার করব। খালেদ এই টুর্নামেন্টের সবচাইতে ইউটিলিটি বোলার এবং খালেদ এই টুর্নামেন্টের সবচাইতে কনসিস্টেন্ট বোলার। বাট আপনি যখন তাসকিন আহমেদ এবং আকিব জাবেদ, আমার একজন বা হাতি ডান হাতি পেস বোলার আছে, সেই জায়গাটাতে খালেদকে আমি ইনকর্পোরেট করতে পারছি না বিকজ অফ আলিসাল ইসলাম, বিকজ অফ দ্য কম্বিনেশনের কারণে আসলে করতে পারছি না, বাট আমার রাখার খুব ইচ্ছা ছিল। সো দিস ইজ মাই বেস্ট 11।
তানজিদ তামিম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, দাবিদ মালান, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারি, ফাহিম আশরাফ, আকিব জাবেদ, তাসকিন আহমেদ, আলিসাল ইসলাম এবং 12 ম্যান খালেদ আহমেদ। যদি কখনো প্রয়োজন হয় খালেদ আহমেদও বেস্ট 11-এ জায়গা নিতে পারেন। সো কমেন্ট বক্সে আপনাদের বেস্ট 11টা জানতে চাই, দেখতে চাই। একটু মিলিয়ে নেন আপনার সঙ্গে আমার কতটুকু মিলছে। থ্যাংক ইউ।